হুমায়ূন আহমেদ বাংলাদেশী ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। মারা যান ১৯ জুলাই ২০১২। তিনি বিংশ শতাব্দী জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও হুমায়ূন আহমেদ সমাদৃত। আমাদের আজকের গল্প হুমায়ূন আহমেদের। আজ টুকুনের জন্মদিন। টুকুন ভেবেছিল জমকালো জন্মদিন হবে, লোকজনে বাড়ি ভরে যাবে, বিরাট একটা কেক আসবে, 7টা মোমবাতি জ্বলবে। সে ফু দিয়ে মোমবাতি নেভাবার সময় মনে মনে একটা জিনিস চাইবে, যা চাইবে তাই হবে, এই হলো নিয়ম। দেখা গেল জন্মদিনে কেউ আসছে না। রশিদ সাহেব বিকেলে অফিস থেকে ফিরলেন খালি হাতে। উপহারের কোনো প্যাকেট তার হাতে দেখা গেল না। একসময় টুকুন তার মার কাছে গিয়ে বলল, জন্মদিনের কেক আনতে কে যাবে মা? তিনি বললেন, কেউ যাবে না। তোমাকে গত জন্মদিনে আমরা কি বলেছিলাম? 7 বছর বয়স পর্যন্ত জন্মদিন হবে, তারপর আর হবে না। তোমার বাবার এসব পছন্দ না, আমারও না। কেউ আসবে না মা? না, কেউ আসবে না। কাউকে আসতে বলিনি, তবে কেউ যদি নিচ থেকে চলে আসে তাহলে আসবে। যেমন ধরো তোমার ছোট ফুপু, সে তো আসবেই। উপহারও আনবে, তাই না মা? হ্যাঁ, উপহার আনবে। তোমরা কি কিছু কিনেছ আমার জন্যে? আমরা একটা উপহার কিনেছি, তবে তা তোমাকে দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তোমার বাবা চিন্তা করছেন, তিনি যদি মনে করেন তোমাকে দেওয়া যায় তাহলে হয়তোবা দেয়া হবে। কতক্ষণ লাগবে তার চিন্তা শেষ করতে? তা তো বলতে পারি না। টুকুন মন খারাপ করে ঘুরতে লাগল। তার কিছু ভালো লাগছে না। অবশ্য সে এখনও আশা ছাড়েনি। তার কেন জানি মনে হচ্ছে সন্ধ্যার পর দেখা যাবে এক এক করে বাড়ি ভর্তি হয়ে গেছে। তাদের টুকুনের জন্মদিনের কথা বলা হয়নি, তবে তারিখটা তাদের মনে ছিল বলে নিজে থেকেই চলে এসেছেন। এত মানুষজন এসেছে দেখে শেষ মুহূর্তে বাবা বলবেন, আচ্ছা ঠিক আছে, একটা কেক না হয় কিনে নিয়ে আসি। সন্ধ্যার পরও কেউ এলো না, এমনকি ছোট ফুপুও না। তবে ছোট ফুপু টেলিফোন করলেন। হ্যালো টুকুন সোনা, শুভ জন্মদিন। টুকুন কাঁদো কাঁদো গলায় বলল, থ্যাংক ইউ। ছোট ফুপু টুকুনের কাঁদো গলা ধরতে পারলেন না। তিনি হাসিমুখে বললেন, খুব মজা হচ্ছে তাই না? কেক কি কাটা হয়ে গেছে? এখনো হয়নি। টুকুনের চোখে এবার সত্যি সত্যি পানি এসে গেল। টেলিফোনে চোখের পানি দেখা যায় না বলে রক্ষা, দেখা গেলে সমস্যা হতো। টুকুন, জি, তোর গলা এমন শোনাচ্ছে কেন? সর্দি লেগেছে নাকি? ছোট ফুপু বললেন, আমার কোনো অসুখ বিসুখ হলে ভালো হতো, বিছানায় শুয়ে বিশ্রাম করতে পারতাম। অসুখ বিসুখ কিছু হচ্ছে না। দিন রাত ফিজিক্স পড়তে হচ্ছে, এখন পড়ছি ফ্লুইড ডাইনামিক্স, অতি বিশ্রী জিনিস। আমার উপহার কিনেছ ছোট ফুপু? না, কেনা হয়নি। ঘর থেকে বের হতে পারি না, উপহার কিনব কি? একসময় কিনে এসে দিয়ে যাব। আচ্ছা, ভালো কথা। তোর কাক কি উপহার নিয়ে এসেছে? আসেনি। কি মনে হয় তোর, আসবে? জানি না। এলে টেলিফোন করিস। আচ্ছা। টুকুন তার নিজের ঘরে চুপচাপ বসে রইল। আজ মৃদুলাও এই ঘরে নেই। তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ লাল, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরছে। মুনা তাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। তাকে গরম কাপড় পরানো হচ্ছে। রশিদ সাহেব এসে টুকুনকে ডেকে তার ঘরে নিয়ে গেলেন। বললেন, আমার সামনে চেয়ারের উপর শান্ত হয়ে বসো তো টুকুন। টুকুন বসল। তোমার মনটা কি খারাপ? মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? মনে হয় ঠান্ডা লাগবে। তোমার জন্মদিন হচ্ছে না এই জন্যে মন খারাপ না তো? টুকুন কিছু বলল না, চুপ করে রইল। রশিদ সাহেব বললেন, তোমাকে তো আগেই বলেছি গতবারই ছিল শেষ জন্মদিন, বলিনি? হ্যাঁ। বুঝলে টুকুন, ঢাকা শহরে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা এই প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে ঘুমায়। গায়ে দেবার মতো ওদের একটা গরম সোয়েটার পর্যন্ত নেই। সেখানে হইচই করে জন্মদিন করা ঠিক না। আমি তোমার জন্মদিনের টাকা দিয়ে উলেন গরম কাপড় কিনে ওদের বিলি করেছি। ভালো করিনি? হ্যাঁ। তুমি মুখে অবশ্যই বলছ হ্যাঁ, তবু মন খারাপ করে আছো। আজ তোমার কাছে খারাপ লাগছে,
কিন্তু যখন বড় হবে তখন খারাপ লাগবে না, তখন ভালো লাগবে। তখন বলবে, বাবা যা করেছেন ভালো করেছেন, এদেশের সব বাবাদের এটা করা উচিত। আমি যাই বাবা? না, বসো, আমার কথা শেষ হয়নি। আমি তোমার জন্য একটা উপহার কিনেছি, দেখো পছন্দ হয় কিনা। বাবা টুকুনের হাতে উপহার তুলে দিলেন। কি যে সুন্দর উপহার! এত বড় একটা রং তুলির বাক্স, ব্রাশই হচ্ছে 3টা। এত বড় রঙের বাক্স মনে হয় পৃথিবীতে আর নেই। এই একটাই বোধহয় তৈরি হয়েছিল, বাবা কিনে নিয়ে এসেছেন। পছন্দ হয়েছে টুকুন? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। রশিদ সাহেব বললেন, তুলির বাক্সটা তো তোমার হাতে দেয়া যাবে না বাবা, এটা থাকবে আমার ড্রয়ারে তালাবন্ধ। তোমার যখন ছবি আঁকতে ইচ্ছা করবে আমার সামনে বসে ছবি আনবে। কেন বাবা? কারণ তোমার হাতে রং তুলি দিলেই তুমি ছবি এঁকে সারা দেয়াল ভর্তি করবে, এটা তোমাকে করতে দেয়া হবে না। এখন কি ছবি আঁকতে চাও? না। বেশ, আমি তাহলে ড্রয়ার তালাবন্ধ করে রাখছি। টুকুনের বাবা মা মৃদুলাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। টুকুন একা একা তার ঘরে বসে রইল। বাড়িতে সে অবশ্যই একা না, রহিমার মা আছে, সে রান্নাঘরে রান্না করছে। টুকুনের কিছুই ভালো লাগছে না। সুকুমার রায়ের বই নিয়ে বসল, পড়ার চেষ্টা করল। চলে হন হন, ছোটে পনপন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোড়া টন টন, মাছি ভন ভন, থালা ঝনঝন। অন্য সময় এই কবিতা এত ভালো লাগত, আজ একেবারে মাথা ধরে যাচ্ছে। টুকুন বই বন্ধ করল, আর তখনই কাকটা এসে বসল জানালার পাশে। গম্ভীর গলায় বলল, শুভ জন্মদিন। টুকুন বলল, থ্যাংক ইউ। কাকটা বলল, গেস্টরা সব চলে গেছেন? হু, আমি ইচ্ছা করেই দেরি করে এলাম। লোকজনের ভিড় ভালো লাগে না, বয়স হয়েছে তো, হইচইয়ে মাথা ধরে যায়। কেক কাটা হয়েছে? কেক কেনা হয়নি। সে কি, কেন? বাবা বললেন, আর জন্মদিন হবে না, এখন থেকে জন্মদিনের টাকায় গরিবদের গরম কাপড় কিনে দেবেন। ও আচ্ছা, উনি লেখক তো, এই জন্যে গরিবদের কষ্ট দেখলে তার খারাপ লাগে। এ আবার কেমন কথা? গরিবদের কষ্ট দেখলে শুধু লেখকদের কেন, সবারই খারাপ লাগে। আমি তো লেখক না, আমি হলাম গিয়ে কাক, আমার নিজেরই খারাপ লাগে। যাই হোক, তুমি মন খারাপ করবে না। মন খারাপ করিনি। এই তো মিথ্যে কথা বললে। মুখ অন্ধকার করে বসে আছো আর মুখে বলছো মন খারাপ করিনি। হাসো তো। টুকুন হাসল। কাক বলল, তোমার হাসি খুব সুবিধার লাগছে না, মনে হচ্ছে কষ্ট করে হাসছ। গল্প শুনবে? গল্প শুনতে চাইলে গল্প বলতে পারি। বলবো? বলুন। এক দেশে ছিল এক কাক। কাকটা এক টুকরা মাংস খুঁজে পেয়ে খুব খুশি হয়ে গাছের ডালে বসল। তখন একটা শিয়াল ঠিক করল, কাককে বোকা বানিয়ে মাংসটা নিতে হবে। এই গল্প আমি জানি, এটা ঈশপের গল্প। ঈশপ ভুল গল্প বলেছে, আসল গল্প বলেনি। আসল গল্পটা তোমাকে শোনাচ্ছি। তারপর হলো কি, শিয়ালটা বলল, কাক ভাই, কি মধুর তোমার গানের গলা। তুমি যখন সকালবেলা কাঁ কাঁ সুরে গান গাও, এত ভালো লাগে। ভৈরবী রাগিনীতে আর কোনো পাখি এমন কাঁ কাঁ করতে পারে না, একমাত্র তুমিই পারো। তুমি আমাকে একটা গান গেয়ে শোনাও না, গান শোনার জন্যে প্রাণ ছটফট করছে। কাক শিয়ালের চালাকি সঙ্গে সঙ্গে ধরে ফেলল। সে কাঁ কাঁ করবে আর মুখ থেকে মাংসের টুকরা নিচে পড়ে যাবে, শিয়াল সেটা খাবে মহানন্দে। কাজেই কাকটা করল কি, পায়ে নখ দিয়ে মাংসের টুকরা চেপে রেখে সুন্দর করে গান গাইল। গানের কথাগুলি হল, কাঁ কাঁ কাঁ, শিয়াল বেটা বোকা, কাঁ কাঁ কাঁ, মহাবোকা বেজাই বোকা, কাঁ কাঁ কাঁ। বুঝলে টুকুন, এটা হলো আসল গল্প, ঈশপের গল্পটা নকল। তোমার বাবা তো লেখক মানুষ, তাকে বলো তো আসল গল্পটা লিখে ফেলতে। আচ্ছা, বলবো। আর শোন, তোমার জন্মদিনে খালি হাতে আসা ঠিক হবে না দেখে সামান্য উপহার নিয়ে এসেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা। টুকুন আনন্দিত গলায় বলল, কি এনেছেন? একটা ঝেঙের বাচ্চা। কিসের বাচ্চা? ঝেঙের। বিস্মিত হয়ে বলল, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
ঝেঙের বাচ্চা চোখে দেখা যায় না টুকুন, ঝেঙের বাচ্চা হয় অদৃশ্য, শুধুমাত্র পাখিরাই ঝেঙের বাচ্চা দেখতে পায়। ঝেঙের বাচ্চা ঘুরে ঘুরে বেড়াবে, খেলবে, কিন্তু কেউ চোখে দেখবে না। বাহ, কি মজা! মজা তো বটেই, তাছাড়া ঝেঙের বাচ্চাগুলি কাউকে কামড়ায় না, কিছু করে না, মাঝে মাঝে শুধু সুরসুরি দেয়। হাত দিলে বোঝা যায়? না, হাত দিয়েও কিছু বুঝবে না। বাহ, মজা তো, দারুণ মজা! ঝেঙের বাচ্চা কি খায়? কাগজ খায়। তোমাদের বাসায় তো কাগজের অভাব নেই। বাবা লেখক মানুষ, তাছাড়া মৃদুলা তো ক্রমাগতই কাগজ ছিঁড়ছে। ঝেঙের বাচ্চা কি কথা বলতে পারে? না, তবে মাঝে মাঝে খিলখিল করে হাসে, তাও খুব আস্তে। খুব মন দিয়ে না শুনলে বুঝতেও পারবে না। ঝেঙের বাচ্চা এখন কোথায় আছে? ও এখন তোমার বিছানায় বসে আছে। ও দেখতে কেমন? খুব সুন্দর, ছোট্ট উলের বলের মতো, খরগোশের মতো বড় বড় কান, তবে 2টা কান না, 4টে কান। লেজ আছে? না, লেজ নেই। আমি ওকে কাগজ দিলে কি ও খাবে? না, মানুষের সামনে ঝেঙের বাচ্চা কখনো কিছু খায় না। যখন কেউ থাকে না, তখন সে কপ করে কাগজ গিলে ফেলে। ইস, কি আশ্চর্য! তুমি খুশি হয়েছ টুকুন? দারুণ খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। কাক উড়ে চলে গেল। টুকুনের ইচ্ছা করছে ঝেঙের বাচ্চার গায়ে হাত বুলিয়ে আদর করতে, তার সম্ভব নয়, একে চোখে দেখা যায় না। টুকুন গাঢ় গলায় বলল, ঝেঙের ছানা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই নাও, তোমাকে কিছু কাগজ দিলাম, খিদে লাগলে খেও। আমি এখন ছোট ফুপুকে টেলিফোন করতে যাচ্ছি। হ্যালো ছোট ফুপু। কিরে টুকুন, হাঁপাচ্ছিস কেন? দারুণ ব্যাপার হয়েছে ছোট ফুপু। দারুণ ব্যাপার আমারও হয়েছে। সারা সকাল সারা দুপুর ফ্লুইড ডায়নামিক্স পড়ে পড়ে এখন মনে করতে গিয়ে দেখি সব ভুল মেরে বসে আছি, কিচ্ছু মনে নেই, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। তোর দারুণ ব্যাপারটা কি? কাক এসেছিলেন। ও আচ্ছা, এসেছে তাহলে। খালি হাতে এসেছে না কিছু নিয়ে এসেছে? নিয়ে এসেছেন। কি আনলো? মরা ইঁদুর না মুরগির নাড়ি ভুড়ি? উনি ঝেঙের বাচ্চা নিয়ে এসেছেন। কিসের বাচ্চা বললি? ঝেঙের বাচ্চা। সেটা আবার কি? খরগোশের কানের মতো লম্বা লম্বা 4টা কান আছে, গোল উলের বলের মতো। তুই দেখে বলছিস? না ছোট ফুপু, ঝেঙের বাচ্চা তো দেখা যায় না, ঝেঙের বাচ্চা হয় অদৃশ্য। অদৃশ্য? হ্যাঁ, অদৃশ্য। ওদের গায়ে হাতও দেয়া যায় না। বুঝলি কি করে 4টা বড় বড় কান? কাক বলে গেছেন। ও আচ্ছা। ঝেঙের বাচ্চা কি খায় জানো? না, কাগজ খায়, আর কিছু খায় না। অপলা টেলিফোনেই ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, টুকুন, তুই তো বুদ্ধিমান ছেলে, ক্লাসের সব পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হস, এই বয়সেই সুকুমার রায়ের সব কবিতা মুখস্থ। তুই কি করে বিশ্বাস করিস যে ঝেঙের বাচ্চা বলে একটা জিনিস আছে, যাকে চোখে দেখা যায় না, যার গায়ে হাত দেয়া যায় না, অথচ এর 4টা খরগোশের মতো লম্বা লম্বা কান? মাথা থেকে এসব ঝেলে ফেল, আর বাবা মাকে ঝিঙের বাচ্চা সম্বন্ধে কিচ্ছু বলবি না। আমার মনে হয় বললে বকা খাবি। আমি টেলিফোন রাখলাম। ছোট ফুপু খট করে টেলিফোন রেখে দিল। টুকুন মন খারাপ করে নিজের ঘরে ঢুকে অবাক হয়ে দেখল তার বিছানার উপরে একগাদা ছেঁড়া কাগজের একটিও নেই। নিশ্চয়ই ঝিঙের বাচ্চা খেয়ে ফেলেছে। টুকুন আবার ছুটে গেল টেলিফোন করতে। হ্যালো ছোট ফুপু। আবার কি হলো? ঝিঙের বাচ্চা কি করেছে জানো? অপলা গম্ভীর গলায় বলল, ঝিঙের বাচ্চা সম্পর্কে কোনো কথা শুনতে চাই না, অন্য কিছু বলার থাকলে বল। আছে কিছু বলার? না। বেশ, তাহলে টেলিফোন নামিয়ে রাখ, আর আমাকে ডিস্টার্ব করবি না। মনে থাকে জানো, আমার কিছু পড়া হয়নি, নির্ঘাত 3rd ক্লাস পাব। তুই কি চাস আমি 3rd ক্লাস পাই? না, চাই না। তাহলে টেলিফোন নামিয়ে রাখ এবং মন দিয়ে আমার কথাটা শোন। কথাটা হচ্ছে, আবার টেলিফোন করবে না। আচ্ছা। খোদা হাফেজ টুকুন। খোদা হাফেজ ছোট ফুপু। টুকুন টেলিফোন নামিয়ে রাখল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার টেলিফোন করল। সে জানে ছোট ফুপু খুব রাগ করবে, তবুও টেলিফোন করল, কারণ আসল কথাই বলা হয়নি। ঝেঙের বাচ্চা কাগজ খেয়ে ফেলেছে,
এটাই বলা হয়নি। হ্যালো ছোট ফুপু। আবার ফোন করেছি বলে রাগ করেছ? করেছি, প্রচণ্ড রাগ করেছি। আমি শুধু একটা কথা বলে টেলিফোন নামিয়ে রাখব। বেশ, বল একটা কথা। ঝিঙের বাচ্চা কাগজ খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? কাগজ। আমার বিছানার ওপর অনেক কাগজ ছিঁড়ে রেখেছিলাম, ওইগুলি খেয়ে ফেলেছে। এখন কোনো কাগজ নেই। শোন টুকুন, ঝিঙের বাচ্চা কোনো কাগজ খায়নি। রহিমা বুয়া ঝাড় দিয়ে ফেলেছে, তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, করছি। টুকুন কিছু জিজ্ঞেস করতে পারল না, কারণ কলিং বেল বাজছে। তার বাবা মা চলে এসেছেন। টুকুন দৌড়ে গেল সদর দরজার দিকে। রশিদ সাহেব মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে একটা কেক কিনে এনেছেন। শুধু কেক না, 8টা মোমবাতিও আছে। রাতের খাবার শেষ হবার পর মোমবাতি জ্বালানো হলো। মা বললেন, চোখ বন্ধ করে মনে মনে কিছু চাও এবং মোমবাতি ফু দিয়ে নেভাও। 1 ফু দিয়ে নেভাতে হবে। 1 ফু দিয়ে নেভাতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হবে। টুকুন চোখ বন্ধ করে 1 ফু দিল এবং মনে মনে বলল, আমি যেন ঝিঙের বাচ্চাকে দেখতে পাই। চোখ মেলে দেখল সব মোমবাতি নিভে গেছে। তার চেয়েও বড় কথা, সে ঝিঙের বাচ্চাটাকে দেখতে পাচ্ছে। শরীরটা মনে হচ্ছে নরম কাঁচের তৈরি। চোখ দুটি হালকা গোলাপি। 4টা লম্বা কান বাতাসে তিত্তির করে কাঁপছে। টুকুন উত্তেজনায় চেঁচিয়ে উঠে বলল, ঝ্যাঙের বাচ্চা, ঝ্যাঙের বাচ্চা, ওই দেখো ঝ্যাঙের বাচ্চা, আমি দেখতে পাচ্ছি। রশিদ সাহেব গম্ভীর গলায় বললেন, কি বলছো টুকুন? টুকুন বলল, একটা ঝ্যাঙের বাচ্চা বসে আছে বাবা, কান নাড়ছে। দেখো দেখো, কি সুন্দর করে কান নাড়ছে। কিসের বাচ্চা বললে? ঝ্যাঙের বাচ্চা। ঝ্যাঙের বাচ্চা ব্যাপারটা কি? একটা অদৃষ্ট প্রাণী। এই প্রাণীটা কেউ চোখে দেখতে পারে না। এর 4টা লম্বা লম্বা কান আছে। ও চেয়ারটায় বসে আছে বাবা। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। রশিদ সাহেব অনেকক্ষণ মন খারাপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর মুনাকে বললেন, এতদিন ছিল কাক, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ঝ্যাঙের বাচ্চা। কি করি বলো তো? মুনা টুকুনের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, কোথায় তোর ঝ্যাঙের বাচ্চা? ওই তো বসে আছে। যা, ধরে নিয়ে আয়। টুকুন ঝ্যাঙের বাচ্চা ধরতে গেল। বাচ্চা পালিয়ে গেল না, বরং হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে হাতে উঠে এলো। টুকুন ঝ্যাঙের বাচ্চা কোলে নিয়ে এগিয়ে আসছে। তার বাবা মা দুজনই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, কারণ তারা কিছুই দেখছেন না।